হয়েছিলেন তখন এই জিয়া পরিবারকে অনেক বুকের ভিতরে আগলে রেখে কিন্তু সেই জায়গায় উপস্থিত করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক অনেক মতপার্থক্য থাকতে পারে, বাট বিএনপি এবং এই পরিবার এর সাথে অলি আহমেদের অনেক ক্লোজ সম্পর্ক রয়েছে এবং একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম এই জায়গায় এসে একটা হিসাব নিকাশ পাল্টে যেতে পারতো যদি এই অপশনটা খোলা থাকতো। আমরা জাতির কাছে এই জিনিসটাই উপস্থাপন করতে চেয়েছি যে নিশ্চিত হয়তো বা দলীয় কারণেই এই ভোটটা ওইদিকে যাবে, কিন্তু বাংলাদেশে ওই কালচারটা আমরা কবে আনতে পারবো যে আমরা পছন্দের মানুষকে ভোট দিতে পারবো। বিএনপির সংসদ সদস্যরা কেন তাদের দ্বারা নির্বাচিত বা তাদের দ্বারা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের দলের ভেতর থেকে তাকে বাদ দিয়ে কেন এত বিপুল অংশে আরেকটি দলের প্রার্থীকে বিজয়ী করবে, এত আত্মবিশ্বাস কেন আপনার? এটা যোগ্যতা, দুর্নীতি এবং সক্ষমতা, অনেক কিছু দিয়ে একজন আরেকজনকে ছাপিয়ে যেতেই পারে। জি, কমিটিতে তো যেতে হবে, যে আলোচনা করে যদি আগে 70 অনুচ্ছেদটা সংশোধন করতো তাহলে তো এই সমস্যাটা হইতো না। এখন তো আমাদের নির্বাচনটা এখন 20 তারিখে, তাই না? 20 তারিখে নির্বাচন। এখন নির্বাচনটা তো বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনটা হবে, 70 অনুচ্ছেদ কি ফলো করতে হবে। তবে তো সেই হিসাবে আমাদের দলের যারা আছে তারা ন্যাচারালি আমাদের দলকেই আপোর্ট করবে, দলের পক্ষে আমাদের সেটা হতেই পারে, তাকেই সাপোর্ট দিবে। জনগণ দেখবে যে জামাত জোট একজন যোগ্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে, যেটা বিএনপির চেয়ে এগিয়ে বলতে। আপনি সেটা বলেছেন, মহাসচিব মুক্তিযোদ্ধা, আমাদের প্রার্থীও মুক্তিযোদ্ধা, আপনি সেটা বলেছেন। ঠিকই আছে যে উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, ঠিকই আছে। আপনি যেটা বলছেন কর্নেল অলি আহমেদ, উনি বিএনপিতে ছিলেন, বিএনপির ফাউন্ডার, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার কতগুলো ঘটনা আছে যার ফলে উনি যদি একটু কনসিস্টেন্সি রাখতেন, উনি যদি মানে আপনার একই দলে, যে দলের সাথে উনি জড়িত ছিলেন, যে দলটা উনি তৈরি করেছেন, এই দলকেই তো উনি আঁকড়িয়ে রাখবেন। আপনি বললেন যে তাদেরকে বুকে আঁকড়িয়ে রেখেছেন, তো বুকে আগলেই তো রাখবেন। কিন্তু এখান থেকে যে ব্যত্যয় ঘটলো বিভিন্ন সময়, যে তার বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের সাথে আপনার আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ফলে ঠিক আছে, কনসিস্টেন্সি তো নাই। না, ওটা আপনার কথা, বক্তব্য ঠিক আছে, কিন্তু এটা ঠিকানার একটা সাক্ষাৎকারে কিন্তু কর্নেল অলি আহমেদ এটা স্পষ্ট করেছেন। উনি বলছেন দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির অনেকগুলো বিষয়কে উনি মানতে না পারার কারণে। আমরা একটু তিনিও দীর্ঘদিনের ত্যাগী, দলের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। যখন নয়াপল্টনে অল্প কয়েকজন মানুষ আঁকড়ে ধরে থাকতেন সেই দরজাটা, তার মধ্যে তিনি একজন। আলোচনায় কয়েকটি নামের মধ্যে এই রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতাকর্মীরা কাকে চাইছে, কিংবা কেমন নেতাকে মহাসচিব হিসেবে চাইছে বলে আপনি মনে করেন? সাথে একটু যদি যোগ করে দেয়, রুহুল কবির রিজভী যদি হন তাহলে কি সুবিধা অসুবিধা, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বড় পদে থেকে মহাসচিবের দায়িত্ব পালন করলে সালাউদ্দিন আহমেদেরই বা লাভ ক্ষতির জায়গা কি দলের জন্য? সালাউদ্দিন সাহেব কি বলছে উনি এখন মহাসচিবের দায়িত্ব নিতে চান? আলোচনা গুঞ্জন, রাজনীতির মাঠে বিশ্লেষণ। এখন তো আপনার সালাউদ্দিন সাহেব যোগ্য, আমি যোগ্যতার ব্যাপারে আমি সেটা বিচার বিশ্লেষণে যাব না, আমাদের অনেকেই যোগ্য। তো সালাউদ্দিন সাহেব অবশ্যই যোগ্য, কিন্তু রিজভী আহমেদ সেও যোগ্য, এবং আরও অনেক যোগ্য নেতা আছে। আচ্ছা, এটা আমাদের রিজভী আহমেদের স্যাক্রিফাইস, সালাউদ্দিনের স্যাক্রিফাইস, এবং আরও অনেক নেতাদের স্যাক্রিফাইস রয়েছে। এটা আপনি যেটা বলছেন যে রিজভী আহমেদের অনেক ত্যাগ স্বীকার, এবং পার্টি অফিস পাহারা দিয়ে রেখেছে, অনেক নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছেন, এটা নিঃসন্দেহে অনস্বীকার্য। এবং তার দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক ক্যারিয়ার, বর্ণাঢ্য ইতিহাস, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই তার প্রতি শ্রদ্ধা। এবং সালাউদ্দিন, তারও অনেক স্যাক্রিফাইস আছে, দীর্ঘদিন গুম ছিল, ছাত্র রাজনীতি করেছেন, হ্যাঁ, তো আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবং হাঁটি পা করে সেও ছাত্র রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এবং আমাদের খুবই ট্যালেন্টেড একজন লিডার। তো ফলে এরকম আমাদের আরও অনেক নেতা রয়েছেন। তো এটা সিদ্ধান্ত নেবেন, ধরেন আমাদের ফুল পূর্ণাঙ্গ মহাসচিব কাউন্সিলের মাধ্যমে হয়তো সিদ্ধান্ত হবে, সেটা কাউন্সিল সামনে। আর আপাতত ভারপ্রাপ্ত সভাপতি করার ব্যাপারে এটা আমাদের পার্টির চেয়ারম্যান, তার হাতেই এটা রয়েছে। উনি অবশ্যই চিন্তা ভাবনা করে যাতে আমাদের পার্টি যাতে সুসংগঠিত থাকে, পার্টি যাতে পরিচালনা করতে পারে, সময় দিতে পারে, তো সেই দিক বিবেচনা করে অবশ্যই পার্টির চেয়ারম্যান
সেই সিদ্ধান্তটা নেবেন। এখানে একদিকে রাষ্ট্র, একদিকে পার্টি, এই দুইটা জিনিসই চিন্তা করেই আমাদের পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত আপনি দিবেন। যদি ছোট ইনশাআল্লাহ। করে একটু বলেন আরেকটি বিষয় যে বিএনপি সরকারে যুক্ত হয়ে যাবার পর কিন্তু সাংগঠনিক কার্যক্রম মাঠে কমে গেছে এবং এই রকম একটা অবস্থায় সামনে শেখ হাসিনা ফিরে আসার যে হুঙ্কার গর্জন ইত্যাদি কিংবা যে সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে, এই পরিস্থিতিতে দলকে একটা শক্তিশালী জায়গায় দাঁড় করানোর জন্য কেমন নেতৃত্ব দরকার বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছে? এখন আমাদের সাংগঠনিক অবস্থাটা আসলে একটু স্থবিরতা আছে। আমাদের রাষ্ট্র পরিচালনা নিয়ে হিমশিম খেতে হচ্ছে। আপনি জানেন যে মাফিয়া সরকারের আমলে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আপনার ইকোনমি, আপনার সব দিকে আপনার মনে করেন নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাই তো ছিল না। আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার নিয়ে আসছি। আমাদের পার্টির নেতা মাননীয় প্রধানমন্ত্রী একদম যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা যে প্ল্যান করছে ওইটা আমরা বহাল রাখি নাই। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসছি। এটা কিন্তু ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এখনো সংসদে পাস হয়ে যাবে এটা অলরেডি। হ্যাঁ, এটা অলরেডি আমাদের ডিসিশন আছে। আমাদের 31 পয়েন্টসও আছে এবং আমাদের এই জুলাই সনদেও আছে। হ্যাঁ, এগুলো আমাদের সব ঐক্যমত। আমরা ঐক্যমত হয়েছি এগুলি সব একটা একটা করে আমার নেতা বলেছেন অক্ষরে অক্ষরে পূরণ করবেন। কিছু কিছু যেগুলি নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো আমরা মানব না, সেগুলো ব্যাপারে আমাদের আপত্তি আছে। সেই জন্যই আমরা যাই হোক আমরা এই জিনিসগুলো ম্যাক্সিমামই আমরা যেগুলো ঐক্যমত হয়েছে সবই আমরা পালন করব। তো এখন ব্যাপারটা হলো যে আমাদের পার্টির সাংগঠনিক তৎপরতাটা এটা আমরা আস্তে আস্তে বৃদ্ধি করব। মাত্র উনি আসছেন, হানিমুন পিরিয়ডটা তো শেষ হলো মাত্র, আর মনে হয় কয়েকটা দিন আছে। 17 তারিখ। হ্যাঁ, 17তে হানিমুন পিরিয়ড শেষ হবে, 180 দিন শেষ হবে। তারপরে আপনি জানেন যে আমাদের কত বড় দুর্ভাগ্য, ইরানের ঘটনা ঘটলো। ক্ষমতা আসার পরে এক তো ওরা সব শেষ করে দিয়ে গেছে, টাকা পয়সা লুটপাট করে বিদেশে চলে গেছে, ব্যাংক ট্যাঙ্ক খালি করছে এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তো বেকারত্ব বাড়ছে, একটা বিরাট চাপ পড়ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। তো সেখানে এই সমস্ত জিনিসগুলো সে অ্যাড্রেস করতেছে, চেষ্টা করতেছে যাতে ওভারকাম করা যায়। সেজন্য একটু তো সময় নিতে হবে। তো এখন আমরা আস্তে আস্তে সাংগঠনিক প্রক্রিয়ার দিকেও যাব। অবশ্যই সংগঠন আমাদের সমস্ত জেলা উপজেলায় আমাদের সংগঠন মোটামুটি সুসংগঠিত রয়েছে। আমরা আস্তে আস্তে সেই দিকে আগাবো। জি, ডক্টর আব্দুল মান্নান, বিএনপির মহাসচিব কে হবেন সেটি নিয়ে জামাত ইসলামের আক্ষরিক অর্থে কোনো মাথা ব্যথা থাকার কথা না। তারপরেও বিএনপির সাথে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, মাঠে আন্দোলন করেছেন, বসেছেন বহুবার। তো খালেদা জিয়ার বিএনপি এবং তার অবর্তমানে তার সন্তান যে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন এবং মহাসচিব পদে আপনারা একটা সময় মান্নান ভূঁইয়া ছিল, দেলোয়ার হোসেন ছিলেন, এই ধরনের রাজনীতিবিদের সাথে আপনারা রাজনীতি করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও আপনারা রাজনীতি করেছেন। তো মির্জা ফখরুল ইসলামের আলমগীরের জায়গায় কে হবেন বা এই নিয়ে আপনাদের কি কোনো মূল্যায়ন আছে বা কি ধরনের আপনারা কি এটি নিয়ে কোনো মন্তব্য করতে চান? দেখেন, এটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে বিএনপির। বিষয়টা কাকে তারা বানাবেন এই এখতিয়ার তাদের পার্টির, এবং পার্টির যারা মেম্বার আছেন, কাউন্সিলর আছেন, তাদের ইলেকশনে বা ভোটের মাধ্যমে এটা হবে। আমরা চাইব যে বিএনপি এটা গণতান্ত্রিক চর্চা তার দলের ভিতরে নিয়ে আসুক। দেশে যেহেতু আমরা গণতান্ত্রিক চর্চায় ফিরে এসেছি, দল হিসেবে বিএনপিও যেন তার নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পন্থাকেই বেশি প্রাধান্য দেয়। আপনি কি মনে করেন গণতান্ত্রিক পন্থায় চলছে না বিএনপি? না, গণতান্ত্রিক পন্থা আমি যেটা বলবো যে অনেক দিন কাউন্সিল হয় না বিএনপির, মানে জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে নেতা নির্বাচন, এটা তো মেয়াদ থাকে, এক একটা কমিটির এক একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ সংবিধান আছে, পরিবেশ ছিল না। আমি এখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন এসি ঘরে থাকা লোকগুলো এসে অনেক কিছু চারিপাশ দিয়ে দখল করে ফেলে, যার কারণে এই মানে নির্যাতিত মানুষগুলোর কাকে পেতে চায় সেই জায়গাগুলোর পথ অনেক সময় রুদ্ধ হয়ে যায় এবং বিভিন্ন মানুষের যে চাওয়া পাওয়াকে অন্যদের দ্বারা আমরা নির্দেশিত হয়ে নেতা নির্বাচন করি, সেটা যেন না হয়, সেটা আমরা প্রত্যাশা করি, জনগণ যেন বুঝতে পারে। আর যে কথাটি আমি বলতে চাই, আমি কিন্তু একটু খুব ক্লিয়ার না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কি রিজাইন কনফার্ম করে
রিজভী ভাইকে ভারপ্রাপ্ত কনফার্ম হচ্ছে, কিছু 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 মিডিয়া আবার বলছে যে 20 তারিখ পর্যন্তই মানে উনি আছেন। তো এই দুইটার ভিতরে আপনি কিন্তু বারবারই বলছেন যে উনি পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত, কিন্তু এটা আমি কনফার্ম না, ভাই বলতে পারবেন। না, এখানে আপনার গিয়ে আসলে ওই শপথ পড়ার আগ পর্যন্ত মহাসচিব থাকতেই পারেন, তো উনি রিজাইন করে দিয়েছেন, পদত্যাগ বাট করেছেন। অ্যাকসেপ্ট হয়েছে কিনা? হ্যাঁ, পদত্যাগ করেছেন, অ্যাকসেপ্ট হয়তো নাও হতে পারে, অ্যাকসেপ্ট হয়তো পরে করবে। আমি সেই জন্যই বলছি যে আপনি এটা নিয়ে বারবার এটা নিয়ে But আমাদের decision has been settled. আমাদের সমস্যা নাই। উনি রিজাইন করেছেন, উনি ক্লিয়ার, এবং মনোনয়নপত্র সাবমিট করে উনি রিজাইন করে মনোনয়নপত্র সাবমিট করেছেন। আচ্ছা, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের মধ্য দিয়ে শুধু দলীয় পদ নয়, তার মন্ত্রণালয়ের পদও খালি হয়েছে এবং গণমাধ্যমে গুঞ্জন আছে যে মন্ত্রী পরিষদে কিছু রদবদল হতে পারে, হতেই হবে, এবং গণমাধ্যমে খবরও আছে যে অন্তত 5-6টি মন্ত্রণালয় এখনও তেমনভাবে ফাংশন করছে না। তো সবশেষ যে গুঞ্জন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পারেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনি কি মনে করেন যে সরকারের এই মন্ত্রণালয়গুলো আসলে কিভাবে পুনর্গঠন হওয়া দরকার? এটা তো আপনি জানেন যে আমাদের নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে 180 দিন উনি অবজার্ভ করছেন, এবং এই সময়টা মানে কার কি পারফরমেন্স সেগুলো উনি খুব ভালোভাবে, তীক্ষ্ণভাবে উনি পর্যবেক্ষণ করছেন। তো সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতে এবং যার যার পারফরমেন্সের উপরে ভিত্তি করে কার কি মানে ফল্ট আছে, কার কি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সফলতা স্বরাষ্ট্র আছে, মন্ত্রণালয়ের আসলে সফলতা, পারফরমেন্সকে আপনি ব্যর্থতা, কিভাবে মূল্যায়ন করবেন? সফলতা ব্যর্থতা সবকিছু রিপোর্ট তার কাছে আছে। তো সে বিবেচনা করে সে হয়তো আপনার এই 180 দিন যাওয়ার পরে আপনার হয়তো আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের পরেই উনি হয়তো এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, যেখানে যেখানে যোগ্য হবেন, যা বা যে মানে যাতে রাইট ম্যান রাইট প্লেসে বসান, সেই পদক্ষেপ উনি গ্রহণ করবেন আশা করি। আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্ত্রণালয়ে ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এক ধরনের বলা হয় যে তিনি তার দায়িত্বটা তেমনভাবে পালন করতে পারেননি বা পারছেন না, একজন প্রতিমন্ত্রী সেখানে প্রভাবশালী হয়ে উঠেছেন, এই ধরনের অভিযোগগুলো ছিল। আপনারা কি ধরনের পুনর্গঠনের জন্য আপনাদের দিক থেকে প্রয়োজন বলে আপনারা কি মনে করেন বিরোধী দল হিসেবে? দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা মানে সত্য উচ্চারণ নিজেই করেছেন যে 5 মাসে সরকারের বিভিন্ন জায়গা, প্রশাসন, দুর্নীতি, অন্যায়, ঘুষ, বিভিন্ন জায়গাগুলোর তেমন কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু উনি মানে একটা নিজের থেকেই একটা উইলিংলি কিন্তু ওনার এই বক্তব্যটা আছে। কাজেই আমি মনে করি যে এই জায়গা তো জনগণও মনে করে যে এই জায়গায় ওনার মতন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ থেকেও উনি এটার প্রতি সুবিচার করতে পারেননি। আবার উনি যিনি আগামী দিনে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তিনি রংপুরে যে একটা বক্তব্য দিয়েছেন মন্ত্রী থাকা অবস্থায় যে সরকার ক্ষমতায় বিএনপি, আপনারা জামাত এনসিপিকে রংপুরে দিবেন, তো এখানে মানে ভারসাম্য নিজেই রাখতে পারেন নাই। এইভাবে মন্ত্রীর শপথ নিয়ে প্রকাশ্য মানে এভাবে রাগ বিরাগের বশবর্তী হয়ে এই রকম বক্তব্য দিতে পারে না। আর বর্তমান সমস্যা যেটা আছে যে বাংলাদেশের জনগণের একটা অংশ মনে করে যে লং টাইম উনি বিএনপির মহাসচিব ছিলেন, কিন্তু বিএনপিকে সংকট উত্তরণে এবং জাতিকে সংকট উত্তরণে কার্যকারী পদক্ষেপ নিয়ে নেতৃত্ব দিয়ে উনি সফলতা দেখাতে পারেন নাই। এই ব্যর্থতা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আছে। জনগণের অনেকেই বলে, আমি একজন টিচার, আমরা মানুষের সাথে যখন বিভিন্নভাবে কথা বলি এইটা আছে। কাজেই এরকম অবস্থায় আমরা কতটুকু সফলতা দেখব সেটা আমি মনে করি এই মন্ত্রণালয়টা যাদের সাথে মাঠ পর্যায়ে মানুষের কি আছে, নেটওয়ার্কিং আছে, দলের ভিতরে কি আছে, মানে কন্ট্রোলিং আছে, এরকম মানুষের কাছে যাওয়া উচিত। এদিক দিয়ে আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেদিক দিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখেন যে অনেকগুলো মন্ত্রণালয় মানে ভালো ফাংশন করছে না, তার ভিতরে তো মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে সবার আগেই কথা আছে। এখন এরকম একটা মন্ত্রণালয় থেকে নিয়ে যদি আবার তাকে আরও একটা বড় এবং বিস্তৃত জায়গায় নিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটাও কতটুকু জনগণের কাছে পছন্দের হবে সেটাও। হিসেবে ভারত সফর করবেন এই মুহূর্তে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে জায়গায় আছে সেই অবস্থায়, নাকি ভারতের শীর্ষ কোনো পর্যায়ের প্রতিনিধি এসে বাংলাদেশ সে আসবেন, গণহত্যার নিদর্শনগুলো দেখবেন, জাদুঘর ঘুরে দেখবেন এবং সেই সময়কে তারা প্রত্যক্ষ করবেন যেটি তারা ধারণ করতে বা স্বীকার করতে চান না? কিভাবে কি বলবেন? দেখুন, আসলে ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নাই।
বিরোধটা ভারত সরকারের সাথে। ভারত সরকার যে আচরণ করেছে, 17টি বছর এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এই মোদী সরকার। এগুলি আমরা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। আর এই আওয়ামী লীগ কীভাবে আপনার এই বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতার উপরে গুলি করলো, বিভিন্ন ইনস্টিটিউশন তো ডিস্ট্রয় করে দিছি, ধ্বংস করে দিচ্ছে। এবং আমাদের তো 17 বছর বিএনপির উপরে, জামাতের উপরে, হেফাজতের উপরে যেভাবে জুলুম নির্যাতন করেছে, গুলিগালা করেছে, গুম খুন করেছে, আয়নাঘর বানিয়ে, মানে নির্যাতনের কোনো শেষ নাই। তো তারপরে জুলাই আগস্টে যে আমাদের উপরে যে ছাত্র জনতার উপরে যে গুলি চালালো, সেই মাফিয়া সরকার প্রধান পালিয়ে গেল জনরোষের ভয়ে, বা সরে গেল। আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেই তাকে তারা শেল্টার দিয়ে রাখছে। তো এখন এই শেল্টার একদিকে টিকায় রাখছে 17 বছর, এখন আবার ওইখানে শেল্টার দিয়ে রাখছে এই খুনি মাফিয়া সরকার প্রধান। তো আবার ওইখানে মিটিং করার, বক্তব্য রাখার সুযোগ করে দিচ্ছে, বক্তব্য রাখছে, অডিও রেকর্ড, যদিও দৃশ্যমান না, প্রকাশ্যে আসে নাই, অডিও রেকর্ড এটা প্রকাশ করেছে। কিন্তু কথা ছিল উনি দৃশ্যমান হবে। তো যাই হোক, দৃশ্যমান হয় নাই, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রকম কথা আছে। তো উনি যে ওইখানে বক্তব্য রাখছেন, উনি সংগঠিত হচ্ছেন, ওখান থেকে বসে বসে হুঙ্কার দিচ্ছেন। তো সরকার এভাবে মিটিং করার পারমিশন দিচ্ছে সরকারের নাকের ডগায়। তো সেক্ষেত্রে আমাদের দেশের জনগণ যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতন ভোগ করেছে এবং তাদের বিচার চায়, এবং আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার চিঠি দিয়েছে তাকে ফেরত আনার জন্য, আপনি চলে আসেন, বা তাকে মানে ভারতকে বলা হয়েছে যে আপনারা আমাদের খুনের আসামি, তাকে ফেরত দেন। তো এটার জন্য তো আমরা তো ফেরত চাইতেছি, তো ফেরত তো দিচ্ছে না। তো এমনি একটি অবস্থায় আমাদের যেখানে সেই মাফিয়া সরকার প্রধান এবং আওয়ামী লীগের স্বৈরাচার খুনি উনিখানে অবস্থান করছেন, মিটিং করছেন। তো এইখানে তো আমাদের উনি এখানে ফেরত না আসতে আমাদের নেতা যাওয়াটাও তো আমাদের কাছে খারাপ লাগে। যে এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমার নেতা ওখানে কেন যাবেন তাহলে? এটা সরকারের, ইন্ডিয়ার ভারতেরও চিন্তা করা উচিত। ভারত দেখেন আপনার, তারা সহ্যই করতে পারছে না। তারা আমাদের যখন ওরা বিদায় হলো, যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট বসলো, ডক্টর ইউনূস স্যারের সরকার যখন বসলো, তখন থেকে সে কি শুরু করলো, আমাদের এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়, ভিসা বন্ধ করে দেয়, আপনার কি ধরনের আচরণ শুরু করলো। মানে মনে এত কষ্ট লাগলো, অনেক প্রতিবন্ধকতা, তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তাদের মন পুতুল সরকার, তাদের পুতুল সরকার উৎখাত হয়ে গেছে, তাদের মনে কষ্ট, মনে ব্যথা, এবং তাকে আবার শেল্টার দিয়ে রাখছে। এখন এই অবস্থায় আপনি জানেন যে এখানে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট একটা, আর আমার নেতা উনি তো বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে যেতে পারেন না। তো উনি তো প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সকলেরই, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, উনিও চান, আমরাও চাই। কিন্তু সুসম্পর্কটা তো ভারত সরকার রাখছে না। ভারত সরকার তো আমাদের দেশের জনগণের সাথে ভালো সম্পর্ক রাখছে না। আমাদের সরকারের, আমাদের জনগণের উপরে জুলুম করছে যারা, তাদেরকে উনি শেল্টার দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আবার তাদেরকে পুশিন করতেছে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো এখন এই জিনিসটা তো খুব মানে ডিপ্লোম্যাটিক্যালি আপনি চিন্তা করেন। তো এই ব্যাপারে আমরা খুব সন্দিহান যে এই পরিবেশে আমাদের নেতা উনি যাবেন কিনা, তারও তো ব্যাপার আছে। আমাদের তো উনি আমাদের আশা ভরসা, এই দেশের মানুষের আশা ভরসা, এই দেশের জনগণের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সে গেছে, তার সাথে কি আচরণ করছে আপনি লক্ষ্য করছেন? আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা কোনো রকম এদিকে ইয়ে করে, একটু মানে খারাপ আচরণ করে বা কিছু, বা একটু ত্রুটি বিচ্যুতি হয়, তখন কেমন লাগবে? নিরাপত্তার সংখ্যা দেখেন কিনা সেই দেশে, সবকিছুই অনেক কিছুই নির্ভর করবে। তো আমাদের এই জন্য আমি বলছি যে ওই মাফিয়া সরকারের ব্যাপারে তারা স্পষ্ট করুক। তারা আমাদের সেই খুনি, তাকে আমাদের হাতে বন্দি বিনিময় চুক্তি আছে, আমাদের কাছে দিয়ে দেখ। আমাদের সাথে সবকিছু সম্পর্ক থাকবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, বহির্বিশ্বের সকলের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে। এর মধ্যে তো আমরা কারো প্রভুত্ব আমরা স্বীকার করি না। আমাদের এটা নীতিমালা, আমাদের পার্টির আদর্শ। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান উনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদের কোনো প্রভু নাই, প্রভু একমাত্র আল্লাহ। আমরা কাউকে প্রভু মানি না আল্লাহ ছাড়া, পরিষ্কার কথা। ডক্টর আব্দুল মান্নান, বাংলাদেশের রাজনীতিতে ভারতের ইন্টারফারেন্স কিংবা পছন্দ অপছন্দের যে জায়গাটা, হাসিনা কিংবা আওয়ামী লীগ তাদের পছন্দের জায়গা,
জামাত ইসলাম তাদের ভীষণ বড় অবজেকশনের জায়গা। এরকম একটা অবস্থায় আপনার বিরোধী দলে আছেন এবং এই দুই দেশের যখন একটা পারস্পরিক সম্পর্ক এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই সফর হচ্ছে। এই সফরে যে বড় বড় সমস্যাগুলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্ত হত্যা বন্ধ করা, বাণিজ্য ঘাটতি কিংবা বৈষম্য কমিয়ে আনা, হ্যাঁ, এই দাবিগুলো আদায় করে আনার ক্ষেত্রে সরকার আসলে কতটা শক্তিশালী অবস্থানে আছে বলে আপনি মনে করেন? সাম্প্রতিক সময়ে সরকার শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে একটি বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, আপনি জানেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি নাজিমুদ্দিন আলম ভাইকে ধন্যবাদ জানাই। ভাই রাইটলি জনগণের পালসটাকে তুলে ধরেছেন। দেখেন, আমি আজকের এই সময়, এখন তো 12টার পরে বেজে গেছে, আমি বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে হাসপাতালে হত্যা করা হয়েছিল। ঢাকাতে জানাজাটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশের এরকম জনপ্রিয় একজন মানুষকে হত্যার মাধ্যম দিয়ে মূলত ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। কিন্তু উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এভাবে চলতে থাকলে একদিন শেখ হাসিনাও দিল্লিতে যে মামু বাড়িতে যে আশ্রয় নেবেন, এবং সেটাই বাস্তবে ঘটেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। দেখেন, আমার প্রথম কথা যে ম্যাডাম জিয়া, আমি আপনার সাথে সুর মিলিয়ে দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ। থ্যাংক ইউ। তো দেখেন, ম্যাডাম জিয়া, প্রণব মুখার্জি যখন এসেছিলেন, বাংলাদেশের জনগণের তখন হরতাল চলতেছিল বিরোধী দলগুলোর। সেখানে কিন্তু একটা আলোচনার জন্য ম্যাডাম জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাডাম জিয়া রওনা হচ্ছেন বা হবেন, এরকম একটা পজিশন থেকে যখন জনগণের দাবি উঠল, তখন কিন্তু ম্যাডাম জিয়া জনগণের সাথেই ছিলেন, সাক্ষাৎ করেন নাই। তার মাসুল কিন্তু ওনাকেও দিতে হয়েছে, বিএনপিকেও দিতে হয়েছে, বিরোধী দলগুলোকেও দিতে হয়েছে। এটা তো আমাদের জানা থাকার কথা। সেই জায়গা থেকে ওনার সন্তান আজকে বাংলাদেশের জনগণের পালসকে, জনগণের মান সম্মান ইজ্জতকে মানে কিভাবে নেবেন, এটার পরেই ডিপেন্ড করছে যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি। আপনি রাইটলি বলেছেন, এবং বাংলাদেশের জনগণ এটাই বলে যে আওয়ামী লীগ, ইন্ডিয়া এখনো পর্যন্ত এই 17 বছর যেই মাফিয়া সরকার ছিল, যেই লুটেরা ছিল, যেই খুনিরা ছিল, যে ব্যাংক ডাকাতরা ছিল, তাদের ব্যাপারে তাদের অবস্থান কি করে নাই, ক্লিয়ার করে নাই এখনো পর্যন্ত। কোনো প্রকার তাদের নিজেরা যে মানে সবার আগে এসে এই সরকারগুলোকে যে সমর্থন দিয়েছে, বিনা ভোটের সরকারগুলোকে, সেই ব্যাপারে তাদের কোনো স্টেটমেন্ট নাই। প্লাস জুলাই গণহত্যার ব্যাপারে সরকারিভাবে ভারত সরকার এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট বাংলাদেশের জনগণের কাছে দেয় নাই। এই অবস্থায় আমাদের শহীদদের রক্ত, আমাদের আহত এবং পঙ্গুত্বদের যে আহাজারি, চোখ হারা হাত হারা মানুষের যে আহাজারি, এই জায়গাগুলোকে রেখে বাংলাদেশের একটা সরকার ইন্ডিয়ার সাথে আলোচনায় বসতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিবেশী দরকার, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক দরকার, আমাদের ব্যবসা দরকার, আমাদের বাণিজ্য দরকার। এটা ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে, এটা প্রভুত্বের ভিত্তিতে না, দাদাগিরির ভিত্তিতে না। দাদাগিরি শব্দটা কিন্তু কলকাতাতে খুব আপনি বেশি। বলছেন যে এই অবস্থায় আলোচনা হতে পারে না, আলোচনাটা কোথাও না কোথাও কাউকে না কাউকে শুরু করতে হবে। শুরু কে করতে শুরু হবে। করবে? সেই শুরু করার জন্য কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আজকে আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, সো দ্যাট ইন্ডিয়া তার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে ইন্ডিয়া বাংলাদেশের জনগণের বন্ধু। এটা প্রুভ করতে হবে। তারা যদি এখনো পর্যন্ত সেই খুনিদেরকে আশ্রয় দিয়ে রাখে, হাসিনাকে আশ্রয় দিয়ে রাখে, পুশ ইন করে, বাংলাদেশের সীমান্তে গণহত্যা হয়, সীমান্তে হত্যা হয়, এবং আমাদের সাথে বিমাত্রসুলভ আচরণ করে, আমাদের একজন উপদেষ্টাকে সেখানে বসিয়ে রাখে, তার সাথে খারাপ আচরণ করে, জুলাই যোদ্ধারা চিকিৎসা নিতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে, এই জায়গাগুলোকে সামনে রেখে তো বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাইবে না। ইন্ডিয়াকেও আমাদের প্রয়োজন, আমাদেরকেও ইন্ডিয়ার প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা যদি তারা স্বীকার করে, তাহলে বাংলাদেশের জনগণের যে পালস, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতি তাদেরকে কি দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। তাহলেই না বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন। এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, যেটা আমি একটু আগেও একটা মিডিয়াতে বলেছি, যে এটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড, যে তাহলে এই মুহূর্তে কেন প্রধানমন্ত্রী যাচ্ছেন? তো এর আগে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। তো বিভিন্ন পর্যায়ে তো আলাপ আলোচনা চলে একটা অগ্রগতি হতে পারে, তাদের অবস্থানটা বাংলাদেশের জাতির সামনে স্পষ্ট হতে পারে। আপনি খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পুশিন তো অনেক লোককে করেছেন, কিন্তু আওয়ামী কোনো খুনি
লুটেরা, তাদেরকে তো আপনারা পুশিং করেন নাই। তারা তো দিব্যি কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, মিটিং করতেছে, আগরতলায় মিটিং করতেছে, শিলংয়ে মিটিং করতেছে। যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি তো। না এখনো চূড়ান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। নেই। এই সংবাদটা ব্রিক্স কিন্তু- সম্মেলন আছে, আর এই সংবাদটা কিন্তু সম্মেলনে দাওয়াত দিয়েছে। হ্যাঁ, সেটিও আছে এবং দ্বিপাক্ষিক সফরও ভারত চাইছে। এই সংবাদটা কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যমের, এটা বাংলাদেশে বিএনপিও এখনো বলে নাই, এখনো বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিভিন্ন বলে সূত্র নাই। বলছে দুই পক্ষে এই সফরের ব্যাপারে মোটামুটি আমি জানি একমত, মাননীয় প্রধানমন্ত্রী- যদিও এখন এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত মাননীয় সরকার পক্ষে প্রধানমন্ত্রী, আমি জানানো জানি হয়নি। যেটা জাপান যাচ্ছেন। জি, সেটিও সেই সফরও সামনে আছে। নাজিমুদ্দিন আলম, আমরা যদি দেশের প্রসঙ্গে আবারও আসি, যে প্রচণ্ড মাত্রায় লোডশেডিং হচ্ছে, গ্যাস সংকট আবার দেখা দিয়েছে, গ্যাসের গাড়িকে 2-3 গুণ খরচ দিয়ে তেলে চলতে হচ্ছে, বাসাবাড়িতে গ্যাস নাই, সিএনজি অটোরিকশা চলতে পারছে না, গাড়িগুলো চলতে পারছে না, এবং শিল্প কারখানায় অনেক জায়গায় প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। আপনি বলছেন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে 180 দিন শেষের মাথায়। এরকম একটা অবস্থায় সরকার কেন পড়লো? এটি কি শুধুই আগের সরকারের উপরে দায় সারা যাবে, নাকি সরকার এখনো গুছিয়ে উঠতে পারছে না? আসলে কি না, বলবেন? এটা আমাদের আসলে বিদ্যুতের ব্যাপারে তো এটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। এটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। গভর্নমেন্ট আমরা আসছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। উনি এ ব্যাপারে হি ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস পাওয়ার এনার্জি, এটার ব্যাপারে খুবই সে উদ্গ্রীব। আমরা অলরেডি 12টা টেন্ডার হয়েছে, 12টা পাওয়ার প্ল্যান্টের, 12টা পাওয়ার প্ল্যান্ট করতেছে। আমাদের তো প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুতের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। আমাদের বর্তমানে 4,000 মেগাওয়াট ঘাটতি আছে। তো এটার ব্যাপারে আজকে আমি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার সাথে, আমাদের রাষ্ট্রীয়, তার সাথে আমি আলাপ করেছি। আমাদের মনে করেন 4,000 মেগাওয়াট, আমিও সেখানে আলোচনায় ছিলাম, আমি আলোচনা করেছি, মতামত দিয়েছি যে 4,000 মেগাওয়াট আপনার যে আমাদের যে অটো রিক্সাগুলো, এই 4,000 মেগাওয়াট ঘাটতি পূরণ করা যায়। এটা তাৎক্ষণিকভাবে ক্রাইসিসটা ওভারকাম করা যায়। যেমন আপনার একটা রিক্সা, অটো রিক্সায় 8 কিলোওয়াট কনজিউম করে, এটা আমাদের ন্যাশনাল গ্রিড থেকে নেয়। এটা যদি আমরা 8 কিলোওয়াট যদি একটা রিক্সায় যায়, তাহলে আমাদের 50 লক্ষ অটো রিক্সা আছে আমাদের দেশে। 50 লক্ষ গুণ 8, এটা হলে পরে দাঁড়ায় 4,000 মেগাওয়াট। অর্থাৎ 4,000 মেগাওয়াট যে ঘাটতি, এই 4,000 মেগাওয়াটই কিন্তু অটো রিক্সায় কনজিউম করতেছে ন্যাশনাল গ্রিড থেকে। তো বিকল্প আমি দিচ্ছি যে অটো রিক্সা বন্ধ করার দরকার নেই। পলিসি যেটা নিয়ে আলোচনা হয়েছে, আমিও পরামর্শ দিয়েছি যে এটা হলো আপনার যে আমাদের যে সোলার আছে না, সোলার প্যানেল কিন্তু কিনতে পাওয়া যায়, প্রাইভেটলি অনেকে কিনে। এই সোলার প্যানেল একদিকে আমাদের ইয়াং জেনারেশন, তারা কর্মসংস্থানের সৃষ্টি হবে যদি তাদেরকে এভাবে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেওয়া হয় যে তোমরা সোলার প্যানেল কিনা 50টা বা 100টা রিক্সা তারা যেন এখানে চার্জ নেয়। এবং অটো রিক্সাওয়ালারা, তাদেরকে গভর্নমেন্ট নির্দেশ দিয়ে দিবে যে আপনারা কেউ ন্যাশনাল গ্রিড থেকে আপনারা নেবেন না, পাওয়ারটা নেবেন সোলার থেকে, চার্জ নেবেন সোলার থেকে, আর সে বিক্রি করবে ওই সোলারটাও সে কিনে নিয়ে আসবে, সোলার প্যানেলটা, এবং মনে করেন একটা যুবক, সে ওইটা কিনে নিয়ে আসলো, অথবা 4 বন্ধু মিলে কিনলো সোলার প্যানেলটা, কিনে ওই চার্জ বিক্রি করলো। তখন আপনার এই যে 4,000 মেগাওয়াট, এই ঘাটতিটা তাৎক্ষণিকভাবে ক্রাইসিসটা ওভারকাম করা যায়। এটা একটা তাৎক্ষণিক বাস্তবায়ন করা অনেক মানে কঠিন, এবং খুবই সুচারুরূপে কাজটা করতে হবে সারা দেশে। মানে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এবং পাওয়ার প্ল্যান্ট অটোরিকশাকে মানে সরাসরি বিদ্যুৎ না দিয়ে সোলারের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার যে আইডিয়ার কথা আপনি বললেন, সেটি হতে পারে, কিন্তু কমিউনিটি ভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক যানবাহন, মানে শর্ট ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য, শর্ট ডিস্টেন্সে যাতায়াতের জন্য যদি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে না পারে সরকার, তাহলে এই অটোরিকশা রেখে কতদিন বা এই সমাধান করা যাবে? ট্রান্সপোর্টও আনতেছে আমাদের, জাপান থেকে অনেক ট্রান্সপোর্ট আসতেছে। এখন এই যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, আপনারা এটি নিয়ে কতটা শঙ্কিত, কি মনে হয়? না, এটা আমরা ইনশাল্লাহ ওভারকাম করব, এটা সম্ভব। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গ্যাস বিদ্যুৎ না দিলে সরকারে থাকতে দিব না। না, এত থাকতে দিব না, এত হট হেডেড হওয়া তো ঠিক না। আমাদের তো আপনাকে সময় দিতে হবে, তাই না? আর পাওয়ার প্ল্যান্ট তো রাতারাতি তো পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা যায় না। মাত্র ক্ষমতায় আসছেন, এখন টেন্ডার ড্রপ হবে, টেন্ডার ড্রপ হওয়ার পরে পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা হবে, ইনস্টল করার পরে 2-3 মাস পরীক্ষা হয়, পর্যবেক্ষণ হয়, এগুলো তো সময় লাগবে। আর
আমাদের তো দেশে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ, এখন যদি আপনি যারা ফেসিবাদ মুক্ত করছি আমরা সবাই মিলে, এখন যদি আপনি উদ্দেশ্যমূলকভাবে এত উত্তেজিত হয়ে যান, তাহলে তো মনে করতে হবে যে ডাল মে কুচ কালা হে। তো আওয়ামী লীগকে ফ্যাসিস্টদেরকে আপনি সুবিধা দিলেন। আপনি যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কত কষ্ট করে 17টা বছর পরে একটা সিস্টেমে চলে আসছি আমরা যদি অ্যাকচুয়ালি আমরা 5 বছর যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারি, 5 বছর পর তো নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা তাহলে যদি না পারি, আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমরা ক্ষমতা আসতে পারবো না। জি, কিন্তু আপনি যদি এখন আওয়ামী লীগের মতো আবার সেই 173 দিন হরতাল করতে চান, আওয়ামী লীগের মতো আচার আচরণ করতে চান, হুমকি দিতে চান, হুঙ্কার দিতে চান, সেই প্র্যাকটিস থেকে বেরোয় আসতে হবে। আগে যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিস থেকে বেরোয় আসতে হবে আমাদের, এবং আমাদের সকলের নেতাদের দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে। এক নেতার প্রতি নেতা অশ্রাব্য বক্তব্য যদি আমরা দেই, আক্রমণাত্মক বক্তব্য দেই, তাহলে মাফিয়া সরকারকে উপকৃত হবে, এবং মাফিয়া সরকারকে যারা টিকিয়ে রেখেছে তারাই খুব আনন্দিত হবে, এবং একটা মহল চায় যে তাদের পুতুল সরকার আবার প্রতিষ্ঠা কেমনে করা যায়, জি। তাই না? এটা মাথায় রাখতে হবে ডক্টর আব্দুল প্রত্যেককে। মান্নান, গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট এই মুহূর্তে যে পর্যায়ে আছে, বিরোধী দল হিসেবে আসলে আপনারা সরকারকে কতটুকু বাধ্য করতে পারছেন? টিভি টক শোতে কথা বলা ছাড়া এইরকম একটা বড় সংকট দেশের মানুষের মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, বিরোধী দল কি আদৌ কষ্ট পাচ্ছে? সেই দাবি কি তুলে ধরতে পারছে বিরোধী দল? সরকার কি আপনাদের কথা কোনোভাবে আমলে নিচ্ছে? দেখেন, আমরা তো এদেশেরই জনগণ, এদেশেই বাস করি, কাজেই লোডশেডিং, অভাব যেখানে যাই হোক না কেন, এদেশে তো আমরাও অনুভব করি, আমরা তো আর অন্য গ্রহে থাকি না। দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে এই যে জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাস, এইগুলো নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই চিঠি লিখেছেন, জাতীয় সংসদের অধিবেশন ডাকার ব্যাপারে চিঠি লিখেছেন এবং বলছেন যে দ্রুত অধিবেশন ডেকে এ বিষয়ে আলাপ আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে। আমরা কিন্তু তথাকথিত ওই বিরোধী দলীয় ভূমিকা নিতে চাচ্ছি না যে সুযোগ বুঝে সরকারকে কি করে দিতে হবে, যে কোনো মূল্যে ফেলাই দিলেই বিরোধী দল সফল। আসলে সংকটটা কি, সেই সংকটকে ফাইন্ড আউট করে আমরা সলভ করার মতন কি অপরচুনিটি এবং অ্যাবিলিটি আমাদের আছে, এটা মূল্যায়ন করতে হবে। সেই ক্ষেত্রে যদি সরকার কোনো ব্যর্থতার পরিচয় দেয়,